আসসালামু আলাইকুম। মেট্রন টাইমে সবাইকে স্বাগতম। আপনি যদি সত্যি ইংরেজি শিখতে চান তাহলে আমি বলবো যে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো আজকে আমরা ইংরেজির যে প্রথম ধাপটা টেন্স নিয়ে আলোচনা করব এবং টেন্সটা আসলে কি কাজে ব্যবহার করা হয়। টেন্সটা মূলত আপনার ভার্ব সঠিকভাবে বসানোর জন্য টেন্স ব্যবহার করা হয়। সো আজকে আলোচনা করলে বিস্তারিত বুঝতে পারবেন। আরেকটা বিষয় যেটা আমি বলি সেটা হচ্ছে যে আমরা যখন ইংরেজি ট্রান্সলেট করব, যখন বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতেছি তখন স্বভাবতই সরাসরি ইংরেজি কিন্তু আমরা ট্রান্সলেট করতে পারি না। একটা বাক্য প্রথমে আমাদের মাথায় বাংলাতেই আসে, ওই বাংলাটাকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি। সো এই বাংলা বাক্যটা দেখেই যেন আপনি বুঝতে পারেন যে এটা কোন টেন্সে আছে, ইংরেজিতে আমি কোন টেন্সে এটা অনুবাদ করব। সো আমি এখানে লিখে রাখছি যে বাংলা বাক্য দেখে টেন্স কিভাবে চিনবো, আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব। সো আচ্ছা, আমি খুবই একটু ফাস্ট কথা বলবো যাতে করে ভিডিওটা শর্ট হয়। দেখেন, ল মো, ল মো এই দুইটা যদি থাকে ক্রিয়ার শেষে, আচ্ছা আমি এটুকু লিখে দিই, ক্রিয়ার শেষে যদি ক্রিয়ার শেষের অক্ষর যদি ল এবং মো থাকে, এটা হবে কি পাস্ট। ঠিক আছে, ল মো থাকলে এটা মুখস্থ করে ফেলবেন। আশা করি আপনারা যারা প্রকৃতই শিখতে চান তারা খাতা কলম নিয়ে বসবেন যাতে করে লেখাগুলো লিখে রাখতে পারেন। আর যদি ব থাকে, ব যদি থাকে তাহলে হবে ফিউচার, ফিউচার। আর যদি কিছুই না থাকে সেটা হবে প্রেজেন্ট, কিছু যদি না থাকে। হ্যাঁ, এই তিনটার যদি এই তিনটার একটাও যদি না থাকে তাহলে হবে, আমি ড্যাশ দিয়ে দিলাম, এটা হবে প্রেজেন্ট। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। ল ম থাকলে পাস্ট, ব থাকলে ফিউচার, আর যদি কিছু না থাকে সেটা হবে প্রেজেন্ট। এখন দেখেন, আমি একটা বাক্য যদি এখানে লেখার চেষ্টা করি, আচ্ছা আমরা ওই যে খুব বেশি ব্যবহৃত একটা শব্দ, যেমন আমি ভাত খাই, আমি ভাত খাই, এখানে নাকি ল ম ব কিছু আছে, কিছু কিন্তু নাই, যে কারণে এটা প্রেজেন্টে চলে যাবে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। আমি বাড়ি যাব, এটা কি হবে, আমি বাড়ি যাব, ব আছে, আমি একটু আগে বললাম যে ব থাকলে সেটা ফিউচার হবে, আর ল ম থাকলে সেটা পাস্ট হবে। হ্যাঁ, সে কাজটি করেছিল। ওই যে পূর্বে বললাম যে ল ম থাকলে এটা পাস্ট হয়ে যাবে, সো এখানে ল আছে, দ্যাটস মিন এটা পাস্ট হয়ে গেছে। সো আমরা যে কোনো বাক্য দেখে যেন এটা বুঝতে পারি যে এটা কোন টেন্সে আছে। ল ম থাকলে পাস্ট হবে, ব থাকলে ফিউচার হবে, এবং যদি কিছু না থাকে সেটা প্রেজেন্ট হয়ে যাবে। আমরা আরো একটু যদি আলোচনা করি, আচ্ছা এটা তো দেখলাম যে একটা সেন্টেন্স আসলে দেখে বুঝবো কিভাবে যে সেটা পাস্টে আছে, ফিউচারে আছে না প্রেজেন্টে আছে। এখন আপনারা বলতে পারেন যে টেন্স তো শুধু এই তিনটাই না, টেন্স 12 প্রকারের টেন্স থাকে। সো আমরা বাদবাকিগুলা কিভাবে বুঝতে পারবো? বাদবাকিগুলা বোঝার জন্য আমরা এখানে লিখলাম হচ্ছে ক্রিয়ার শেষের অক্ষরে, শেষের অক্ষর, ক্রিয়ার শেষের অক্ষর। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট কথা এখানে আমি আপনাদের একটু স্মরণ করিয়ে দেই, সেটা হচ্ছে ভার্ব আমরা কিভাবে চিনবো। এই যে
এই যে ক্রিয়াটা আসলে কোথায় থাকে বা কিভাবে চিনবো। সো এটা চেনার জন্য দেখেন স্বভাবতই একটা বাংলা বাক্যের ক্রিয়া থাকে সবার শেষে। হ্যাঁ, যেমন আমি যাই লিখি, হ্যাঁ, ছেলেটি সাইকেল চালাচ্ছে, এই যে চালাচ্ছে এটা কিন্তু শেষেই আছে, এটা ক্রিয়া। আমি পড়াচ্ছি, এই যে পড়াচ্ছি এটা কিন্তু শেষেই আছে। আমি ভাত খাবো ব্যাপারটা কিন্তু শেষেই আছে। এরপরে কি বলা যায়, আমি কাজটি করব, এই যে করব কথাটা কিন্তু শেষেই আছে। আমি মুভি দেখতেছি, এই যে দেখতেছি ক্রিয়া কিন্তু শেষেই আছে। সো এই ক্রিয়া বাংলা বাক্য এবং ইংরেজি বাক্যের মধ্যে একটা মিল আছে, সেটা হচ্ছে সাবজেক্ট প্রথমের দিকে থাকবে। ম্যাক্সিমাম সাধারণত 90% ক্ষেত্রে সাবজেক্ট প্রথমের দিকে থাকবে। হ্যাঁ, যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, যে ওই যে আমি ভাত খাই এটাই নেই, আমি ভাত খাই। হ্যাঁ, সো দেখেন এই খাই এটা কিন্তু ক্রিয়া কিন্তু শেষে আছে, সাবজেক্ট আমি। আপনি যদি ইংরেজি করতে যান আই ইট রাইস। সো দেখেন আই ইট, হ্যাঁ, এখানে আই সাবজেক্ট আমি ছিল সাবজেক্ট, আই হচ্ছে সাবজেক্টের নিচে চলে আসছে। সো বাংলা বাক্যের আবার ভার্ব হচ্ছে সবার শেষে থাকে। হ্যাঁ, খাই হচ্ছে ভার্ব, আর ইংরেজি বাক্য হচ্ছে সাবজেক্টের পরে ভার্বের অবস্থান। সো ইট হচ্ছে ভার্ব। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। সো একটা বাক্যে আপনি শেষে দেখে বুঝলেন যে এটা পাস্টে আছে, ফিউচারে আছে নাকি প্রেজেন্টে আছে। ওই যে আমি যেটা বললাম, ল ম থাকলে পাস্ট হবে, ব থাকলে ফিউচার হবে, আর যদি কিছু না থাকে সেটা কি হচ্ছে, প্রেজেন্ট হচ্ছে। সো এখন হচ্ছে আমরা তিনটা জিনিস বুঝতে পারলাম। তিনটা জিনিস কি বুঝতে পারলাম, সেটা হচ্ছে পাস্ট, ল ম, এই পাশে আমি লিখি, ল ম যদি থাকে পাস্ট হবে, ব থাকলে ফিউচার হবে, আর যদি কিছু না থাকে সেক্ষেত্রে কি প্রেজেন্ট হবে। আচ্ছা, এই তিনটা টেন্স বুঝতে পারলাম। এখন এই তিনটা টেন্সের তো আবার হচ্ছে যে চারটা করে রূপ আছে, আপনারা এগুলা অবশ্যই জানেন। সো যেমন প্রেজেন্টের আমি লিখলাম ইনডেফিনিট থাকে, হ্যাঁ, ইনডেফিনিট। এরপরে হচ্ছে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, আমি সংক্ষেপে লিখলাম, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন সেম ভাবে এই প্রেজেন্টের যেমন চারটা রূপ, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টেরও একই, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারেরও একই, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সো এই হচ্ছে আমাদের 12টা টোটাল। হ্যাঁ, আমরা এর আগে কি বুঝলাম যে শেষে, ক্রিয়ার শেষের অক্ষরটা দেখে সেটা পাস্টে আছে, ফিউচারে আছে না প্রেজেন্টে আছে, এই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারলাম। এখন আমরা বুঝবো হচ্ছে এগুলার, এই ক্রিয়ার মাঝের অক্ষর। হ্যাঁ, ক্রিয়ার শেষের অক্ষর ছিল, শেষের অক্ষর দেখে আমরা বুঝলাম যে আসলে বাক্যটা অতীতে আছে, বর্তমানে আছে না ভবিষ্যতে আছে। এখন মাঝের অক্ষর দেখে বুঝবো যে সেটা আসলে বর্তমানের কোন পরিস্থিতিতে আছে, অথবা অতীতের কোন পর্যায়ে আছে বাক্যটা, এটা কিভাবে বুঝবো। সো এই মাঝের অক্ষর দেখে আমরা এটা উপলব্ধি করব। এখন দেখেন মাঝের অক্ষর দেখে সেটা হচ্ছে কন্টিনিউয়াসে, আপনার কন্টিনিউয়াসে হচ্ছে এই মাঝের অক্ষরে ক্রিয়ার মাঝের অক্ষরে, এই কথাটা মনে রাখতে হবে, ক্রিয়ার মাঝের অক্ষরে তে থাকবে, তে। আর পারফেক্টে হচ্ছে এ অথবা আ থাকবে, এ অথবা আ।
এবং পারফেক্ট কন্টিনিউয়াস এটা হচ্ছে সময়ের উল্লেখ, সময়ের উল্লেখ প্লাস তে থাকবে। আশা করি বুঝতে পারছেন। আর যদি কিছু না থাকে সেটা ইনডিফিনিট হয়ে যাবে। আমরা ওই যে বোয়া দেখে যখন বুঝবো, বোয়া দেখে বোঝার পরে যেমন হচ্ছে যে ওই যে একটা বাক্য লিখলাম যে আজ আজ বৃষ্টি হবে, হ্যাঁ আজ, অথবা এটা বাদ দেন, আমি অনেক সহজ ইয়েগুলাই লিখি, আমি বাড়ি যাব, এটাই লিখি, আমি বাড়ি যাব। এই যে এই যাওয়াটা এখানে কিন্তু তে নাই, আ নাই, সময়ের উল্লেখ প্লাস তে নাই, দ্যাটস মিন এটা কি ফিউচার। এটা এই যে ব আছে, ব দেখে আমরা বুঝতেছি ফিউচার। এখন আপনি সরাসরি ফিউচার ইনডিফিনিট কে ইন্ডিকেট করবেন। কেমন? এখানে যদি তে থাকতো বাড়ি যাইতেছে, হ্যাঁ আমি, সে বাড়ি যাইতেছে, এরকম যদি থাকে, তে যদি থাকে অথবা আ যদি থাকে, তাইলে আমরা এইগুলা কন্টিনিউয়াস করব বা পারফেক্ট করব, বা সময়ের উল্লেখ প্লাস তে থাকলে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস করব। আর যদি কিছু না থাকে সেটা যে টেন্সে থাকবে, যেমন যদি কোন টেন্সে থাকতো হচ্ছে যে ল যদি থাকতো, হ্যাঁ বা ল ম যদি থাকতো, সেটা পাস্ট, তো পাস্ট ইনডিফিনিট আমরা করে দিতাম। ওই যে ওইভাবে ওই নিয়মটা, হ্যাঁ প্রেজেন্ট যদি থাকবে তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট করে দেব। কেমন? আশা করি বিষয়টা বুঝতে পারতেছেন। সো আমরা সব রান্না করে এই যে ভার্ব, এই ভার্বটাকে কিন্তু আমরা সাবজেক্টের পরে নিয়ে আসতেছি। সো এটাকে কিভাবে আমরা কারেক্ট করতে পারি, এটাকে কারেক্ট ওয়েতে কিভাবে লিখতে পারি, ঠিক আছে? আজকের ক্লাসটা এই জন্য যে সাবজেক্টের পরে এই যে ভার্বটাকে আমরা নিয়ে আসবো, এই ভার্বটাকে আমরা কেমনে নিয়ে আসবো। এখন আমি তো জানি যে কুক মানে রান্না করে, এখন সব জায়গায় তো আর কুক মানে রান্না করে দিলে হবে না। আপনি প্রেজেন্টেও যদি কুক মানে রান্না করে দেন, বা প্রেজেন্ট কন্টিনিউয়াসেও যদি তাই দেন, বা পাস্টেও যদি তাই দেন, বা ফিউচারেও যদি তাই দেন, তাইলে তো আর হলো না। আপনি একটা বাক্যের মানে ওয়ার্ডের মানে জানেন, এখন ওই ওয়ার্ডটাকে আপনি এইভাবে কি রূপে নিয়ে আসবেন, এটুকুই হচ্ছে আজকের ক্লাস। দেখেন শেয়ার পরে এখানে কি আছে, সাবজেক্ট প্লাস ভার্বের ওয়ান, তো সো ভার্বের ওয়ান আমাদের নিয়ে আসতে হবে। ওই যে আলোচনা করলাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এ যুক্ত হবে, সো এখানে আমরা এস বাই এ যুক্ত করলাম, রাইট? ওইটা কিন্তু একটু আগে আলোচনা করছি, ওইটা ভালো করে দেখবেন। হ্যাঁ আচ্ছা, এই বাক্যটা গেল। এরপরে আপনি রাইস দিতে পারেন। আমরা আমাদের এইটুকু মূল লক্ষ্য না, আমরা এইটা নিয়ে আজকে আলোচনা করতেছি, কেমন? এরপরে আমি বাক্যটা আচ্ছা আমি এলোমেলোই লিখবো, মানে সবগুলা টেন্স কভার করার চেষ্টা করব, তবে আপনাদের এ থেকে শেখা হয়ে যাবে। সে রান্না করেছিল। বলেন তো এটা কোন টেন্সে আছে? আকাশ, এটা কোন টেন্সে আছে বলো তো? সে রান্না করেছিল, করেছিল, বলতে পারতেছো? কোথায় আছে? হ্যাঁ পাস্ট, হ্যাঁ ওই যে ল ম থাকলে পাস্ট হবে, এখানে ল আছে তো এটা পাস্ট আছে, আমরা বুঝতে পারতেছি যে পাস্ট আছে। হ্যাঁ এখন পাস্টের কোথায় আছে? তে নাই, আ নাই, সময়ের উল্লেখ প্লাস তে নাই, তার মানে কি পাস্টের ইনডিফিনিটে আছে। হ্যাঁ পাস্টের ইনডিফিনিটে আছে। এখন পাস্টের ইনডিফিনিটের ইয়ে কি সাবজেক্ট প্লাস ভার্বের টু, মানে পাস্ট ফর্ম, হ্যাঁ প্লাস অবজেক্ট। সো আমরা এখানে কি লিখব? she cooked, এই যে পাস্ট করে দিলাম, কেমন? ভার্বটাকে পাস্ট করে দিলাম। দেখেন এটা এই যে বাংলা বাক্য দেখে ইংরেজিটা আমরা হচ্ছে যে কারেক্ট করার চেষ্টা করতেছি। সো এই ভার্বটা কিভাবে লিখবেন, ভার্ব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি ভার্বে ভুল করলে পুরো সেন্টেন্স এলোমেলো হয়ে যাবে। আপনি যদি প্রিপজিশন ভুল করেন, এখন ইংরেজি বাক্য বা বাংলা বাক্যের যেটা ঘটে, যে ইংরেজি বাক্যের
সাবজেক্টের পরে কি ভার্ব, ভার্বের পরে অবজেক্ট থাকতে পারে নাও থাকতে পারে, তারপরে প্রিপজিশন। সো আপনি যদি প্রিপজিশনে ভুল করেন, প্রিপজিশন একটু অংশ আবার প্রিপজিশন আরেকটু অংশ, এইভাবে বাড়তে থাকে। সো আপনি প্রিপজিশনে ভুল করলে ওইটা মেজর ভুল কিন্তু ধরা হয় না। আপনি যদি ভার্বে ভুল করেন, এই ভার্বের সাথে যদি আপনি ইডি যোগ না করে আইএনজি করে দিতেন, বাক্যটা কি হতো না কিন্তু। আবার আপনি এখানে বাংলায় লিখছেন পাস্ট, আপনি যদি শুধু এস দিয়ে দিতেন, বাক্যটা কি হতো, এটা তো প্রেজেন্ট হয়ে যেত। সো এই ভার্বটা বসানোটা খুবই গুরুত্বপূর্ণ, এইখানে ভুল করা যাবে না। আমাদের মূল কাজ হচ্ছে এইখানে, আজকে আমরা এটা নিয়ে কথা বলতেছি, ঠিক আছে? আচ্ছা, আমি এটাও মুছে ফেললাম। আমি যদি লিখি যে সে রান্না করবে, আকাশ এটা কোন টেন্সে আছে? ফিউচার, রাইট। সো এটা আছে ফিউচারের কোথায় আছে? ফিউচারের ইনডিফিনিট, রাইট। সো আমরা ফিউচার ইনডিফিনিটের ইয়েটা এখানে লিখি, সাবজেক্ট প্লাস হচ্ছে শ্যাল অথবা উইল। হ্যাঁ, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের ওয়ান প্লাস অবজেক্ট। কেমন? এখন দেখো, এটা হচ্ছে she will cook, ঠিক আছে? কেন বসাইলাম? এই যে উইল ফিউচার, ঠিক আছে? ফিউচার ইনডিফিনিটের উইল প্লাস ভার্বের হচ্ছে ওয়ান, ভার্বের ওয়ান শুধু বসায় দিলাম। কেমন? আচ্ছা, এটা লিখে রাখেন, যারা দেখতেছেন আশা করি লিখে রাখেন, অনেক উপকৃত হবেন। আচ্ছা, এরপরে এটা কোন টেন্সে আছে? সে রান্না করতেছিল, এখানে ল আছে, ল মব পাস্ট, না পাস্ট। মাঝে কি আছে? তে, তার মানে কি কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, রাইট। এখন পাস্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার হচ্ছে তোমার, আমরা এখানে লিখেই দেই। আচ্ছা, সাবজেক্ট, হ্যাঁ, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার, ঠিক আছে? এরপরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি হবে, ভার্ব প্লাস আইএনজি। হ্যাঁ, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, এইভাবে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার, এরপরে ভার্বের সাথে আইএনজি বসাবো। দেখো, সাবজেক্ট she, এখন ওয়াজ অথবা ওয়ার বসাবো, কোনটা বসাবো? দেখো, ওয়াজ ভার্বের সাথে আইএনজি, কুকিং, ওয়াজ কুকিং। হ্যাঁ, আচ্ছা, ওয়াজ কেন বসাবো, ওয়ার, এটা একটু আলোচনা করা দরকার, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে মনে হয়। আচ্ছা, এটার আলোচনা আমি করব নেক্সট ভিডিওতে, এইটার আলোচনা করব যে আমরা ওয়াজ কেন বসাচ্ছি এখানে, হ্যাঁ, ওয়ার কেন বসাচ্ছি না। সো এটা খুবই ইজি একটা মেথড এবং খুবই ইজি একটা টপিক, আলোচনা করে দেব, না অসুবিধা নেই।